নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন এপিসোড নিয়ে এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমরা খুব চিন্তিত হই কখন না যখন নানা রকম রোগ ব্যাধির শিকার হই। খুব স্বাভাবিক, তখন মানুষ খুঁজে বেড়ান যে কোথায় যাব, কি চিকিৎসা নেব। কিন্তু বহু মানুষ দেখা যায় বহুদিন থেকে কিছু সমস্যা রয়েছে অথচ সাপ্রেসড করে যাচ্ছেন। তিনি ততক্ষণ বলেন না যতক্ষণ না একটা অনেক বড় চেঞ্জেস তার শরীরে দেখা দেয়। একেবারে এক্সট্রিম পর্যায়ে যেটা বলি, সেই সময় যখন মনে করছেন যে না, এবার তাকে ডাক্তারকে দেখাতেই হবে, ডাক্তারের কাছে যেতেই হবে, ঠিক সেই সময় গিয়ে পৌঁছলো অনেকটাই ততক্ষণে চেঞ্জ হয়ে গেছে। ততদিনে দেখা গেল সিচুয়েশনটা প্রথম যেভাবে স্টার্ট হয়েছিল তার থেকে অনেকটাই এমন একটা কন্ডিশনে চলে এসছে, সেই কন্ডিশনটাকে ম্যানেজ করা পসিবল, হয়তো বা ঠিক করা পসিবল নয়, তার কারণ বেশ কিছুটা সময় ডিলে করে ফেলেছেন। তাই সব সময় বলা হয় সমস্যা মানে তখন কিন্তু সমাধানের রাস্তা খুঁজতে দেরি না করে পৌঁছে যেতে হবে একজন ফিজিশিয়ানের কাছে। এই সময় দাঁড়িয়ে আজকে যে বিশেষ একটা টপিক রয়েছে, সবাই আপনারা টার্মসটা সম্পর্কে ওয়াকিবহাল, কি না, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই যে টার্মটা, এটা আমরা এখন অনেকেই জানি, কিন্তু তবুও বলবো যেমন আর্থারাইটিস রয়েছে, যেমন অস্টিও আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস, তার কাছাকাছি যদি বলি, তার সাথে কম্পেয়ার করে যদি বলি, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই কথাটা কিন্তু অনেকেই এখনো কম জানেন। তাই আজকে আমাদের এই বিষয়ে চর্চা এগিয়ে চলবে। এর আগেও অনুষ্ঠান করেছি এই বিষয় নিয়ে এই হেলথলাইনের অনুষ্ঠানে, তবে প্রত্যেক দিন প্রত্যেকজন বিশেষজ্ঞ যখন এখানে উপস্থিত থাকেন তখন তারা কিন্তু তাদের দিক থেকে আলাদা আলাদাভাবে বিষয়টাকে বিশেষ করে হাইলাইট করেন, তুলে ধরেন বা বুঝিয়ে বলেন। এখানেই গুরুত্ব রাখে, যত বেশি জানা যায় তত ভালোভাবে সঠিক সময়ে সমাধানের রাস্তাটা খুঁজে পাওয়া যায়। আজকে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস নিয়ে আলোচনা করবেন ও স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সৃজিতা সমাদ্দার, সিনিয়র রেসিডেন্ট, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর। এই যে আমরা বিষয়টাকে নিয়ে আগে যাব, তবে প্রথমে যেটা অনেকে তো জানেন কিন্তু বহু মানুষ আছেন যাদের কনসেপ্টটা খুব একটা ক্লিয়ার নয়, অ্যাকচুয়ালি এটা কি, কাকে বলছি এবং সাধারণত কি লক্ষণগুলো দেখা যায়? আচ্ছা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে একটি ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, মানে হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বাতের রোগ। তো সেটা আপনার যত আর্লি ডায়াগনোসিস হবে তত আমরা জিনিসটার ব্যাপারে অ্যাওয়্যার হতে পারবো। পেশেন্টকে অনেক আগের থেকে বলবো যে কি কি প্রিকশন নিতে হবে আর্লি স্টেজ থেকে, যাতে এটাকে খুব আর্লি স্টেজে আমরা রোধ করতে পারি। আর এটার কিছু সিমটম আছে যেগুলো আর কি খুব, যদি আমরা মোটামুটি 3 মান্থসের মধ্যে ডায়াগনোসিস করে ফেলতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে এটা আমরা আর্লি স্টেজে এটাকে প্রিভেনশন মেজার্স নিয়ে এটাকে যত তাড়াতাড়ি আমরা রোধ করতে পারবো ততই আর কি আমরা ডিজিজটাকে, প্রোগ্রেসটাকে আটকাতে পারবো। মানে এটা একটা বিশেষ দিক যে যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি পসিবল যে তার যে কন্ডিশনটা যাতে আর ডিটোরিয়েট না করে, সেখান থেকে বেশ কিছু ট্রিটমেন্ট দেওয়া পসিবল। এটাই যদি দেরি হয়ে যায়, লেট স্টেজে হয়ে যায়, তখন হাতের বাইরে অনেকটাই কন্ডিশন। এবং রাস্তায় বেরোলে এখনের সময় কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ নানা রকম পয়সারে হাঁটছেন, তারা ঠিকঠাকভাবে হাঁটতে পারছেন না, কারণ আর্থারাইটিক যে প্রবলেমগুলো, ব্যথাগুলো সেগুলো আছে। তার সাথে সাথে কিছু সময় কিছু মানুষ গুলিয়ে ফেলেন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসও থাকতে পারে। এটা আজকে পরিষ্কার হওয়া দরকার এই সময় দাঁড়িয়ে। বেসিক্যালি কি কি কারণে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস? আচ্ছা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, মানে HLA-B27 বলে একটা জিন থাকে। নট নেসেসারি যে সমস্ত পেশেন্টের সেটা পজিটিভ থাকবে, কিন্তু দেখা যায় যে 100 জনের মধ্যে 90 জন পেশেন্টের হয়তো সেটা পজিটিভ রইলো, 10 জনের সেটা পজিটিভ নয়। তো আমরা যখন এটাকে ডায়াগনোসিস করি, আমরা মূলত কিছু ক্লিনিক্যাল টেস্ট করি যেটার থেকে আমরা এটাকে ডায়াগনোসিস করি। আর হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা দেখি যে পেশেন্টের ব্লাড টেস্টে কি কি পজিটিভ আছে, যেমন HLA-B27 বললাম, ESR, CRP, এইগুলো যদি রেস থাকে তখন জিনিসটা চলে যায় ইনফ্লেমেটরি পেনের দিকে। আর এখানে আরেকটা কথা বলি যে পেন আবার দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেকানিক্যাল পেন, আরেকটা হচ্ছে ইনফ্লেমেটরি পেন। ইনফ্লেমেটরি পেনে হচ্ছে আপনার ব্যথা যেটা থাকে সেটা যখন পেশেন্ট সকালবেলা ওঠে তখন রেস্ট পেন বেশি হয়, মানে সে যখন বসে থাকে তখন তার বেশি হচ্ছে। আর মেকানিক্যাল পেন হচ্ছে যখন হাঁটাচলা করে তখন বেশি হয়। দুটো কেন আলাদা, আর দুটোর মানে ডিফারেন্সিয়েশনটা করে। একটা জায়গায় আমার খুব প্রশ্ন আসছে, এই যে বলছেন একটা মেকানিক্যাল পেন আর একটা টার্ম ইউজ করলেন
ইনফ্ল্যামেটরি পেন। ইনফ্ল্যামেটরি পেইন। এবার বসে থাকছে যখন এক ধরনের পেইন হচ্ছে, যখন সে চলাফেরা করছে আর এক ধরনের। তো যে মানুষটার এরকম একটা স্পন্ডাইলাইটিস রয়েছে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, তো সবসময় তার ব্যথা যন্ত্রণা কি কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ, সবসময় কন্টিনিউ? হ্যাঁ। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা যেহেতু ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডারের আন্ডারে পড়ে, তো এটার বিভিন্ন স্টেজ থাকে। এবার শুরুতে হয়তো ব্যথাটা সবসময় হয়তো 24 আওয়ার্স হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্পেসিফিক টাইম অফ দ্য ডে, যেরকম ধরুন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা মতো ব্যথাটা অনেকটা প্রলং হলো, মানে স্টে করলো। তো তখন আমাদের কিন্তু পেশেন্টকে বলে দিতে হবে বা অ্যাওয়্যার করতে হবে যে এই ব্যথাটা যেটা আপনার হচ্ছে সেটা যদি এরকম দেখা যায় যে 3 মান্থস কন্টিনিউ হচ্ছে, তখন সেটা স্বাভাবিক পেন নয়। কারণ এমনি যদি আমাদের মেকানিক্যাল পেন হয় তখন সেটা মোটামুটি ধরুন 1 মাসের মধ্যে কমে যায়, কিন্তু যদি সেটা 3 মান্থসের মানে বেশি আর কি প্রলং করে, তখন সেটা বোঝা যাচ্ছে যে এটা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডারের দিকে যাচ্ছে। আর এই যে মেকানিক্যাল পেইন সাধারণত কোন কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়? মেকানিক্যাল পেন হচ্ছে এই যে আমরা খুব কমন লাম্বার স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। মেকানিক্যাল কথাটার মানে হচ্ছে দৈনন্দিন জীবনে যে আমাদের মানে হাড়ের ক্ষয়ক্ষতি হয়, যেটাকে আমরা ডিজেনারেটিভ কন্ডিশন বলি, মানে খুব স্ট্রেস পড়ছে জয়েন্টের ওপর, তখন সেটা ক্ষয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় মেকানিক্যাল পেন। আর ইনফ্ল্যামেটরি পেন হচ্ছে অনেকটা মানে বলতে পারেন যে অটো ইমিউন ডিসঅর্ডার, যেখানে হচ্ছে শরীরে নিজের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধক সিস্টেম যেটা, সেটাই আর কি নিজের ইমিউন সেলস গুলোকে অ্যাটাক করছে। তার মানে যদি একটা মানুষ এলেন আপনার কাছে এবং সেই মানুষটার কন্টিনিউ একটা পেইন রয়েছে, তখন তাকে সচেতন হতে হবে, এক্স্যাক্টলি সজাগ হতে হবে, আর বুঝতে হবে যে এটা মেবি অন্য কন্ডিশনে যাচ্ছে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ডক্টর, ম্যাক্সিমাম যে পেশেন্টরা আসছেন যারা, বেসিক্যালি কি কি দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে কি ধরনের কমপ্লেইন থাকে? আচ্ছা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে 3টে কমপ্লেন খুব কমন। একটা হচ্ছে সকালবেলা উঠেই পেশেন্ট বলবে যে তার মানে শিরদাঁড়ার নিচের অংশটাতে খুব ব্যথা হচ্ছে। আর আরেকটা হচ্ছে হিপ জয়েন্টের থেকে আমরা যদি আরেকটু মেডিকেল পরিভাষায় বলি যে আপনার স্যাক্রো ইলিয়াক জয়েন্ট বলে একটা আছে, যেটা হচ্ছে আপনার স্যাক্রাম আর হিপের মাঝখানে একটা ফিউশন আছে, ওই জায়গাটাতে স্যাক্রো ইলিয়াক জয়েন্টটা থাকে। তো ওই জায়গাটা যখন পেন হয় তখন মানে পেশেন্ট বলে যে সামনে ঝুঁকে কোনো কাজ করতে প্রবলেম হচ্ছে, বা কিছু পড়ে গেছে সেটাকে হঠাৎ করে তুলতে গেলে একটা বিশাল বেশি ব্যথা করছে। এইটা হচ্ছে একটা মানে বলা যায় যে একদম প্রাথমিক স্টেজে একটা সিমটম। আচ্ছা, পেইনটা কি মানে সাইডের দিকেও হচ্ছে, মানে কোমরের দুটো সাইডের দিকে হচ্ছে? হ্যাঁ, কোমরের মানে হিপ জয়েন্ট আর শিরদাঁড়ার লোয়ার পোর্শনটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে কিছু কিছু পেশেন্টের, সব পেশেন্ট নয়, কারণ এটা যেটা বললাম স্টেজ অফ ডিজিজ থাকে, কারুর দেখা যায় যে চোখেও এফেক্ট করে, মানে ওটাকে আমরা ইউভিআইটিস বলি, মানে চোখ থেকে মানে রোদে বেরোলে চোখ দিয়ে জল পড়ে, চোখ লাল হয়ে যায়। এইটা কিছু কিছু পেশেন্টের হচ্ছে আপনার যখন মানে বাইরে যাচ্ছে দেখা যাচ্ছে যে গায়ে অনেক সময় চাকা চাকা দাগ বেরোচ্ছে, এরকম হয়। সবার হয় না আর কি, যেরকম মানে পেশেন্ট টু পেশেন্ট এটা সিমটমটা ভ্যারি করতে পারে। কারণ কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা কিন্তু ভীষণ একটা সিমটম যেটা বলে ভীষণ রেয়ার, এবং মানুষ সাধারণত অনেকে বলেন যে সান হিট থেকে এলেন, সান এক্সপোজার পেলে তাদের একটা এরকম র্যাশ বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, চাক চাক হয়ে র্যাশ। তার মানে ভাবতে হবে এইরকম যখন পেইন আছে উইথ র্যাশ, এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস হতে পারে। সব ক্ষেত্রে যে র্যাশটা থাকবে সেরকম নয়, এটা আবার মানে কি বলুন তো অনেকটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কারোর হয়তো র্যাশ বেরোচ্ছে, কারোর বেরোচ্ছে না। তো তার জন্য আমাদের অনেকগুলো মানে ওই যেটা বললাম যে ডায়াগনোসিসের বিভিন্ন স্টেজ থাকে, তো আমরা কিছু ব্লাড ওয়ার্ক করালাম, কিছু ইমেজিং করালাম, সেটা দেখে আমরা ডায়াগনোসিস করি। তার মানে প্রত্যেকটা মানুষ এই যে এই সময় দাঁড়িয়ে যারা রয়েছে, অনেক ধরনের সিমটম হতে পারে একটা ডিজিজে। সেই কারণেই বোধহয় বলা হয় যে আর্লি ডায়াগনোসিসটা ভীষণ প্রয়োজন। যে কোনো জিনিস যখন হাতের বাইরে চলে যায় তখন কি হয় না, নতুন নতুন কমপ্লিকেশনস চলে আসে শরীরে। সেই জন্য প্রথম থেকে, যেমন এই যে আজকে আপনি বিষয়টা তুলে ধরলেন, বললেন যে চাকা চাকা অনেক সময় র্যাশ, এটা আমাকে মাথায় স্ট্রাইক করার কারণ রয়েছে। কারণ এই কমপ্লেন আমরা বিভিন্ন মানুষের শুনতে পাই, তার সাথে পেইনও রয়েছে, উইথ পেইন। তো সেক্ষেত্রে তার যেমন শুধুমাত্র সান এক্সপোজার থেকে র্যাশ হতে পারে, নর্মাল র্যাশ, অ্যালার্জিক টেন্ডেন্সি যদি থাকতে পারে সেটাও হতে পারে। প্যারালালি ভাবতে হবে যদি ব্যথা জুড়ে থাকে তাহলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস দেয়ার মে বি এ চান্স। একদম তাই। সুতরাং সচেতনতা অনেক বেশি প্রয়োজন, যেটা আমরা সবসময় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলে থাকি যে সচেতন হন। যাদের একবার এরকম স্পন্ডাইলোসিস হয়ে যায় কি কি অ্যাভয়েড করবেন তারা? হ্যাঁ,
প্রথম কথা বললাম যেটা ডায়াগনোসিস, যদি ডায়াগনোসিসে ধরুন আপনার দুটো জিনিস আমরা মেনলি করি। প্রথমে হচ্ছে এক্স রে করাতে দিই। অনেক সময় আর্লি স্টেজ অফ ডিজিজে না এক্স রেতে সেটা হয়তো ডায়াগনোসিস করা যাচ্ছে না, তখন আমরা কিছু পেশেন্টদেরকে এমআরআই করাতে বলি। এবার এমআরআই যখন করাচ্ছে তখন এমআরআই এ আর্লি স্টেজ অফ ডিজিজে এটা ধরা পড়ে, কারণ বোন ম্যারো ইডিমা বলে একটা জিনিস হয় যেটা এমআরআইতে দেখা যায়, তখন হয়তো এক্স রেতে ওই মানে বোনের চেঞ্জটা আসেনি বলে দেখা যায় না। আর আরেকটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে, যেটা মানে মাসেল বা টেন্ডন যে পোর্শনটাতে অ্যাটাচ করে বোনের সাথে, ওটাকে আমরা এনথেসিস বলি। এবার এইটা এই জন্য জানা দরকার যে এনথেসিস জায়গাটা আস্তে আস্তে অসিফিকেশন হয়, মানে অর্থাৎ ওখানে যেখানটা নরম ছিল ওই জায়গাটা আস্তে আস্তে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে ওই জায়গাটা আর কি শক্ত হতে থাকে গ্র্যাজুয়ালি। তো এবার যার জন্য একটা মানুষের যেটা শারীরিক নমনীয়তা ছিল সেটা আস্তে আস্তে স্টিফ হয়ে যায়। এবার এই জন্যই এটা খুব আর্লি ডায়াগনোসিস হওয়া দরকার, কারণ কি নইলে যত সময় যাবে আর যদি মানুষ সচেতন না হয় তাহলে মানে যেটা ধরুন শিরদাঁড়াটার একটা মুভমেন্ট থাকে, ফরওয়ার্ড ফ্লেকশন আর এক্সটেনশন, তো সেটা পুরো স্টিফ হয়ে যাবে আর ওনার দৈনন্দিন জীবনে অনেকটাই ব্যাঘাত ঘটবে। মানে যেটাকে আমরা বলছি বাম্বু লাইক স্ট্রাকচার, এক্স্যাক্টলি বাঁশের মতো একটা শক্ত কাঠামো তৈরি হয়ে যাবে। হ্যাঁ। এবং এটা এবার সেই জন্যই আপনি যে প্রশ্নটা করলেন যে কি কি অ্যাভয়েড করা উচিত, খুব আর্লি স্টেজ থেকে যদি আমি পেশেন্টকে মানে এটা অ্যাডভাইস করি যে আপনি কিছু এক্সারসাইজ করবেন। এবার এক্সারসাইজের মধ্যে কি হবে না, যেহেতু আমাদের একটা ফরওয়ার্ড ফ্লেকশনের টেন্ডেন্সি হচ্ছে, আমি বলবো যে এক্সটেনশন এক্সারসাইজ, মানে ঠিক তার উল্টো স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত জয়েন্টগুলো যেহেতু স্টিফ হয়ে যেতে পারে এনথেসাইটিসের জন্য, সেই জন্য হচ্ছে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করা, মানে খুব জটিল কিছু নয়, জাস্ট প্রত্যেকটা জয়েন্ট ধরে ধরে সেটাকে এমন করে মুভ করানো যাতে জয়েন্টটা ফাংশনাল থাকে, শক্ত না হয়ে থাকে। তো এইগুলো যদি রেগুলারলি করে, আর আরেকটা জিনিস খুব সহজ, সেটা হচ্ছে যে সাঁতার যদি কেউ জানে, এটা অনেকেই জানে না, যে হাফ অ্যান আওয়ার যদি সুইমিং করতে পারে, যে কোনো মানে যাদেরই ধরুন রিউমাটোলজিক্যাল ডিজিজ আছে, কি হয় জলে নামলে জয়েন্টের উপর লোডটা কমে যায়। এবার সেই জন্য যদি পেশেন্ট জলে নেমে কিছুক্ষণ মোটামুটি হাফ অ্যান আওয়ার 30 মিনিটস সুইমিং করলো, তাহলে অনেকটা এটা মানে আর কি প্রিভেন্ট করা যায়। একটা অদ্ভুত ভাবে যে অনেক বছর আগে শোনা যেত যে মানুষকে বলতো যে এটা একটা খুব ভালো এক্সারসাইজ, হেলদি এক্সারসাইজ, সাঁতার কাটো। এবং বিভিন্ন জায়গায়, গ্রাম বাংলায় তো বটেই, শহরেও কিন্তু বিভিন্ন জায়গায় সাঁতার, একটা সুইমিং পুল যেখানেই হোক, দেখা যেত যে সাঁতারের সাথে খুব টাচে রাখছে। তার মানে হিসেব মতো শুধু ছোটরাই নয়, যারা একদম প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ বয়সের দিকে যাচ্ছে, প্রত্যেকের জন্য এটা একটা হেলদি এক্সারসাইজ বলা যেতে পারে। একদমই তাই, কারণ যেটা বললাম যে সাঁতার যখন মানুষ কি হয়, আমরা যখনই এটা আমরা নিজেরাও ফিল করেছি যে যখন আমরা জলের মধ্যে যাই, আমরা যে নর্মাল হাঁটাচলা করি আমাদের অনেকটা শরীরটা হালকা লাগে। তো সেটাই পেশেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য, যে যখন সে জলের মধ্যে যাচ্ছে জয়েন্ট লোড কমছে আর অটোমেটিক্যালি, আর আপনি দেখবেন জলের মধ্যে যখন আপনি হাঁটবেন, হাঁটাটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যাচ্ছে। এবার সেই জন্য কি হয়, জয়েন্ট লোড কমছে, আর তার জন্য মানে এখানে যে মানে যে কোনো জিনিস, যার জন্য আমরা বলি যে ওজন কমাতে, কারণ ওবেসিটি যাদের থাকে তাদের আরো জয়েন্ট লোড পড়ে, আরো ক্ষয়ক্ষতি হয়। আমার যে করে হোক জয়েন্টের উপর লোড কমাতে হবে। তো ওই জন্য জলে আমি যেই মুহূর্তে যাচ্ছি জয়েন্টের উপর লোড কমছে, আর ওই জন্য ওটা আর কি রোধ করা যাচ্ছে, মানে যতটা মানে ডিজেনারেশন যেটা ওইটাকে আটকে দেওয়া যাচ্ছে, এবং তার সাথে ওয়েটটাকেও রিডিউস করতে হবে। ডক্টর, প্রত্যেকটা জিনিসে কি থাকে যে আমরা কিছু অনেকগুলো টেস্ট থাকে, তার মধ্যে কিছু স্পেসিফিক টেস্ট পার্টিকুলারলি বলে দেয় যে হ্যাঁ এইটা এই ডিজিজ, আর এই ডিজিজ বলেই এই রেজাল্টটা এরকম বেরিয়েছে রিপোর্টে। এমন কি আছে যে স্পেসিফিক টেস্ট কিছু আছে কি এক্ষেত্রে? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে প্রাথমিক টেস্ট হচ্ছে HLA-B27, যেটা বললাম যে 100 জনের মধ্যে 90 জনের এটা পজিটিভ আসে। আর এর সাথে যেটা আমরা করাই সেটা হচ্ছে ESR আর CRP, এই দুটো আবার হচ্ছে যে বডিতে ইনফ্লেমেশন আছে কিনা সেটা ESR CRP রেস থাকলেই বোঝা যায়। তো মোটামুটি এই তিনটে টেস্ট যদি পজিটিভ আসে তখনই আমরা অ্যালং উইথ সাম ক্লিনিক্যাল টেস্ট, যেখানে হচ্ছে যে ধরুন একটা টেস্ট আছে যেটার নাম হচ্ছে শোবার্স টেস্ট, এটা হচ্ছে স্পাইনাল ফ্লেকশন কতটা করতে পারছে, মানে সামনে কতটা ঝোঁকা যাচ্ছে, এটার একটা মেজারমেন্ট। তো এটা যদি পেশেন্ট না পারে, ওই দুটো মিলিয়ে এটা ডায়াগনোসিস করা সম্ভব যে পেশেন্টের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে। কোনো একটা পজিটিভ, কোনো একটা টেস্টে দেখা গেল পজিটিভ, তার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা রয়েছে, তো সেক্ষেত্রে প্রাথমিক যে চিকিৎসা হতে পারে, দুটো ফেজ হয়। একটা হচ্ছে দেখা গেল সদ্য ধরা পড়েছে খুব ফার্স্ট স্টেজে, আর একটা দেখা গেল ক্রনিক একটা ফেজ, মানে অলরেডি অনেকটা চেঞ্জেস এসে গেছে। তার দুক্ষেত্রে নিশ্চয়ই ট্রিটমেন্ট পদ্ধতিটা আপনাদের আলাদা হয়।
যেমন প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে সেটা মানে সবচেয়ে ভালো, কারণ কি আমি যে মানে এক্সারসাইজ থেরাপি যেটা সেটা অনেক আর্লি স্টেজে শুরু করতে পারবো অ্যালং উইথ মেডিকেশন। মেডিকেশন তো শুরু হবেই, কারণ কি এটা যেহেতু যেটা বললাম দীর্ঘমেয়াদী বাতের রোগ, তো ওই জন্য আপনাকে অনেক দিন ধরে মেডিসিন খেতে হবে, 1 নম্বর কথা। আর এমন নয় যে অনেকে ভাবে যে ক্রনিক ডিজিজ যেটা আছে সেটা হলে আমার মানে আমি মেডিসিন আমাকে চিরজীবন খেয়ে যেতে হবে। এবার সেটা হয়তো কিছুটা এক্সটেন্টে কিছু পেশেন্টের জন্য সত্যি, কিন্তু সব পেশেন্টের জন্য এরকম নয় যে আমাকে মানে রেগুলারলি মেডিসিন খেয়ে যেতে হবে। অনেকের পুরোপুরি ভালো হয়ে যায়, তারা নর্মাল লাইফস্টাইলে ফিরেও আসতে পারে। তাই জন্য আর্লি ডায়াগনোসিসটা এই জন্য দরকার যে পেশেন্ট আর কি যদি তাড়াতাড়ি এক্সারসাইজ করে তাহলে তার এই জিনিসটা তাড়াতাড়ি রিভার্স করা যাবে। আচ্ছা, শুধু এক্সারসাইজ এবং মেডিকেশনের মাধ্যমে প্রিলিমিনারি যে স্টেজটা বলি মানে সদ্য স্টার্ট হয়েছে ঠিক হয়ে যেতে পারে। আর যদি দেখা গেল একটা এমন ফেজ নিয়ে এলো অলরেডি তার একটা চেঞ্জেস শুরু হয়ে গেছে, তার স্ট্রাকচারেও চেঞ্জেস চলে আসছে, সেই সিচুয়েশন থেকে কি কিছু ভালো করে সারিয়ে তোলা যায়? অনেকটাই কি সারিয়ে তোলা যায় না ওটার ওই সময় ম্যানেজমেন্ট? এবার এইটারও একটা ব্যাপার আছে যে মানে স্টেজ অফ দ্য ডিজিজের উপর নির্ভর করে। এবার যেহেতু আপনি বলছেন যে একটু প্রোগ্রেস করে গেছে, এবার ওই জায়গাটায় দাঁড়িয়ে আমরা মেনলি প্রিভেন্টিভ মেজারটা নেবো যে যতটা খারাপ হয়েছে ওর থেকে যাতে না বেড়ে যায়। আচ্ছা, তো ওটার জন্য মানে ধরুন আগে এটা মানে স্পাইন যেটা আছে ওটা সোজা ছিল, এখন কিছুটা বেঁকেছে, এবার যাতে ফার্দার পুরো বেঁকে না যায় এইটা হচ্ছে আমাদের মানে অ্যাজ আ পিএমআর ফিজিশিয়ান আমি দেখবো যে মানে এই জিনিসগুলো প্রিকশনগুলো মেনটেন করা হয়। তো এবার এটা কি করে করা যাবে না, ধরুন উনি যেভাবে মানে ওনার রেগুলার যে লাইফস্টাইল, ধরুন মানে খুব সিম্পল জিনিস যে উনি যেভাবে বসছেন, হয়তো নরম গদিয়াটা চেয়ারে বসছেন, ওনাকে বললাম যে এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, বা ঘরের কিছু কিছু মানে আসবাবপত্রে একটু চেঞ্জ, যেমন খুব নরম ম্যাট্রেসে শুলে অনেক সময় আমাদের কিন্তু শিরদাঁড়ের উপর স্ট্রেস পড়ে, স্পেশালি এই টাইপের পেশেন্টদের। তাদের একটা মোটামুটি শক্তও বলবো না, আবার একটা মানে খুব নরম নয় খুব শক্ত নয় এরকম ম্যাট্রেস ইউজ করা উচিত, যেটাতে আর কি শুলে স্পাইনের ওপর লোড পড়বে না। তো এগুলো অনেকেই জানে না, এই যে ছোট ছোট জিনিসগুলো যদি রেগুলার চেঞ্জের মধ্যে এনে দেওয়া যায় তখনই কিন্তু পেশেন্ট অনেকটা মানে অ্যাটলিস্ট যতটা খারাপ হয়েছে ওই স্টেজেই আটকে থাকবে জিনিসটা, ওর থেকে বাড়বে না। আচ্ছা, এই যে একবার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেল, ইনকেস একটা কন্ডিশন এমন রয়েছে তাকে ট্রিটমেন্ট স্টার্ট করলেন কারণ অনেকটা তার কন্ডিশন ডিটোরিয়েট করে গেছে, সেই সিচুয়েশনটা থেকে আর ফিরে আসা কি সম্ভব নয়? মানে যাতে আর বেশি না হয় সে কারণে আপনারা ম্যানেজমেন্ট দিচ্ছেন, কিন্তু তার থেকে যে কিছুটা রিকভারি মানুষ যেটা ম্যাক্সিমাম চায় সেটা কি আদৌ পসিবল? রিকভারি মানে ওই যে বললাম যদি আর্লি স্টেজে হয়, কারণ মানে ডিজিজটার প্রেভালেন্স হচ্ছে আপনার 20 থেকে 40 এজ গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায়, আর তার মধ্যেও দেখা যায় যে পুরুষদের বেশি, মহিলাদের সাধারণত একটু কম। আর মহিলাদের যে সিমটমগুলো আছে ওগুলো অন্য রোগের সাথে মানে মিমিক করে যায় মাঝে মাঝে, এবার তার জন্য ওটা ডায়াগনোসিস করা একটু ডিফিকাল্ট হয়। তো ওই জন্য আমাদের মেন এম হচ্ছে যদি মানে যেহেতু একটা মানে অ্যাজ আ ফিজিশিয়ান আমার যখন ধরুন পেশেন্ট আসছে তখন আমাকে দেখতে হবে পেশেন্টের হিস্ট্রি নিয়ে যে ওনার কি কি উপসর্গ আছে, আর যদি এটা দেখা যায় যে এজ উইদিন 20 to 30 আর লো ব্যাক পেন মোর দ্যান 3 months হচ্ছে, তখন সাথে সাথেই আমাকে এইসব টেস্টগুলো করাতে হবে রুল আউট করার জন্য, অ্যাকর্ডিংলি আর কি আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। মানে সবার আগে বেসিক্যালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক সময় পেশেন্টকে হাতে পাওয়া, তাহলে ট্রিটমেন্ট করাটা অনেক ইজি, আর নইলে হয়তো ম্যানেজমেন্ট পসিবল। লং কন্টিনিউড প্রসেস কি মানে যখন একটা কেস ধরা পড়লো একটু ডিটোরিয়েট কন্ডিশন এলে সেক্ষেত্রে কি মেডিসিন এবং এক্সারসাইজ এই দুটো মানে রেগুলার ওয়াইজে করে রেগুলার করতে হবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার একবার যখন মেডিকেশন শুরু হচ্ছে তখন কিছু স্ক্রিনিং থাকে, মানে ধরুন যিনি ফিজিশিয়ান দেখছেন উনি ওনাকে 6 months পর পর কিছু ফলো আপে টেস্ট করাবেন, দিয়ে দেখবেন যে প্যারামিটারগুলো কমছে কিনা, কারণ মেডিসিন চলছে। যদি পেশেন্টের পেন কম থাকে, ব্যথা একটা বিশাল বড় প্যারামিটার, ব্যথা যদি কম থাকে তাহলে উনি মানে ব্যথার জন্যই তো মানুষ অনেক অ্যাক্টিভিটিস করতে পারে না, যেই মুহূর্তে ব্যথা কম থাকবে উনি অ্যাক্টিভিটিস গুলো করতে পারবেন 1 নম্বর। আর ওনার দৈনন্দিন জীবনে উনি যা কাজ করেন প্রফেশন, যেটা ধরুন কারোর যা প্রফেশন আছে অনেক ফিজিক্যাল লেবার দিতে হয়, আর কারোর প্রফেশন হচ্ছে ডেস্ক জব, তার অতটা ফিজিক্যাল লেবার লাগে না। তো অ্যাকর্ডিংলি দেখতে হবে যে উনি যে কাজটা করেন ওনার যে অকুপেশন উনি সেটা করতে পারছেন কিনা। উনি যদি সেটা করতে সক্ষম হন তাহলে আর কি আমার মনে হয় যে মানে ডিজিজের রোলটা অনেকটাই কমে আসবে, যদি আর কি ওনাকে আর্লি স্টেজে এটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়। ট্রিটমেন্ট এমন একটা স্টেজে মানুষ এলো যখন তার সাধারণত দেখা গেল যে হ্যাঁ তার কন্ডিশনটা ক্রিয়েট হয়ে গেছে, সে ট্রিটমেন্টে আসছে, কিন্তু আমরা একটা টার্ম অলওয়েজ ইউজ করে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এই যে এরকম একটা ডিজিজ আসার আগে যদি প্রিভেন্ট করতে পারা যায় সেটা হচ্ছে সব থেকে বেশি কাম্য এবং সেটাই সব থেকে ভালো। প্রিভেনশন ক্ষেত্রে কি কি করবেন একজন মানুষ, কি কি করা উচিত? মানে এটা যেহেতু দেখা যায় এটা একটা হেরিডিটারি ডিজিজ, মানে হচ্ছে আপনার পরিবারে যদি কারোর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস থাকে
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মোর দ্যান 50% ক্ষেত্রে দেখা গেছে যে মানে আপনারও হতে পারে। তো এই জন্য এটা একটা সচেতনতার জায়গা যে যদি পরিবারে কারোর আছে তাহলে আমি চেষ্টা করব যে আমার যে স্ক্রিনিং গুলো, যেমন HLA-B27 আমি করিয়ে নিলাম, তাহলে আমার কি হবে, আর্লি স্টেজের থেকেই আমি যদি দেখি যে আমার পজিটিভ আসছে, আমি যা যা প্রিভেন্টিভ মেজার্স আর্লি স্টেজ থেকে আমি এটা ফলো করতে শুরু করব, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যথা যখন হচ্ছে, সবসময় ব্যথাটা কিরকম ব্যথা হচ্ছে এটা নজর করা, মানে আমার ব্যথাটা সকালের দিকে স্টে করছে কিনা, বা আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছি তখন আমার বেশি ব্যথা হচ্ছে কিনা, আর সেটা মোর দ্যান ½ to 1 hour পুরো একদম, মানে সারাদিনে হয়তো ব্যথাটা থাকছে কিন্তু ফার্স্ট মর্নিং এ যে ঘুম থেকে উঠে যে ব্যথাটা, যেটাকে আমরা আর্লি মর্নিং স্টিফনেস বলি, সেটা যদি 1 ঘন্টার বেশি থাকে তাহলে এটা কিন্তু একটা সাইন যে আপনার ইনফ্লেমেটরি ডিসঅর্ডার আছে। তখন সেই ক্ষেত্রে অবশ্যই আর কি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া উচিত যে কিভাবে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে বহু মানুষ এমন আছেন যাদের একটা রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে, তাদের কিন্তু অনেকেরই একটা টেন্ডেন্সি, যারা আর্থারাইটিক পেশেন্ট সাধারণত বলেন যে সকালটা উঠতে খুব কষ্ট হচ্ছে, ভীষণ স্টিফনেস, প্রচন্ড ব্যথা, তারপর কি হচ্ছে না একটু হাঁটছেন, ধীরে 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 আবার হাঁটতে হাঁটতে ব্যথাটা ঠিক হয়ে গেল। তো সেক্ষেত্রে একটা মর্নিং স্টিফনেস, মর্নিং প্রবলেম থাকছে পেইনের, এক্ষেত্রেও একটা স্টিফনেস প্রবলেম রয়েছে মর্নিং, দুটোর মধ্যে ফারাক কোথায়, মানে ফারাকটা কিভাবে করবেন মানুষ? ফারাক মানে হচ্ছে যে দেখুন, দুটোই কিন্তু ইনফ্লেমেটরি ডিসঅর্ডার, মানে আপনার মর্নিং স্টিফনেস হচ্ছে মানেই হচ্ছে যে এটা কোনো অটো ইমিউন কন্ডিশন, যেখানে হচ্ছে যে শরীরের যেটা আর কি মানে ইমিউন সিস্টেম সেটা নিজেকে চিনতে পারছে না বলে নিজের সেলকেই অ্যাটাক করছে। এবার তার জন্য কি হচ্ছে, ক্ষয়ক্ষতিটা বাড়ছে, আর ওই রকম একটা সকালবেলা উঠে স্টিফনেস হচ্ছে, মানে যে জায়গাটা আমি একটু আগে বললাম যে মেকানিক্যাল পেনের থেকে ইনফ্লেমেটরি পেন এই জায়গাটাতেই আর কি আলাদা। আর এটা যদি আর কি মানে দুটো, রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট আছে, আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের স্পেসিফিক, আর ওটার উপসর্গ সম্পূর্ণ আলাদা আর এটার উপসর্গ আলাদা। তাই জন্য হতে পারে যে মনে হচ্ছে সিমটমগুলো একরকম কিন্তু জয়েন্ট যেটা এফেক্ট হয় বা আলাদা যে মানে এজ গ্রুপ যেটা, এগুলো যেহেতু ডিফারেন্ট, তাই জন্য ওটাকে আলাদা মানে ডিফারেন্সিয়েট করে নেওয়া যায় আর কি, আর সেইভাবে আর কি ওটার ম্যানেজমেন্ট হয়। এবং এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে যেটা বললেন যে 1 hour অলরেডি মানে থাকবেই, অনলি 1 hour, মানে এটা মেজারমেন্ট সে ভেবে নেবে যে 1 ঘন্টা থাকছে। আর রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে বোধহয় অতটা স্টে হয় কি আদৌ পেইনটা? রিউমাটয়েড আর্থারাইটিস এ নট নেসেসারি, মানে ওটা ধরুন স্টিফনেসটা এতক্ষণ বেশি হয়তো থাকে না, ওটা 30 মিনিটস থাকলো ম্যাক্সিমাম, কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে দেখা যায় যে পেনের মাত্রাটা অনেক বেশি হয় কম্পেয়ার টু রিউমাটয়েড আর্থারাইটিসও হয় কিন্তু সেটা অনেকটা ডিজিজ প্রগ্রেস করার পর। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের পেনের নেচারটা যেটা, ওটা খুব আর্লি অনই মানে বেশ তাড়াতাড়ি প্রগ্রেস করে যদি মানে ঠিক টাইমে ডায়াগনোসিস না করা হয়। একদম। সবাই যারা ওপরে রয়েছেন তাদের ক্ষেত্রে আরো একটা বিশেষ কথা এটাই যে অ্যানালাইসিস নয়, আমাদের এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে একটা বার্তা দেওয়া, তার উদ্দেশ্য এটাই যে এই যে রিউমাটয়েড এবং অ্যাঙ্কাইলোজিং এই যে দুটো কথা আমরা নিয়ে আলোচনা করলাম, তার কারণ অনেকে মনে করছেন নিজেরা নিজেদেরকে ডায়াগনোসিস করে ফেলেন, অ্যানালাইসিস করে ফেলেন, মেবি এটা এই প্রবলেম হতে পারে, কিন্তু একজন প্রপার ফিজিশিয়ান কিন্তু পুরোপুরি আপনাকে গাইড করবেন যে না এটা এই ডিজিজ, এবং যদি কারণ জানা যায় তবেই কিন্তু মূল থেকে উৎপাটন করা সম্ভব, অর্থাৎ কিওর সম্ভব, কিংবা যে কন্ডিশনটা অনেকটাই ডিটোরিয়েট করে গেছে সেটা সেই সিচুয়েশন থেকে ম্যানেজ করা পসিবল। তাই নিজেদের উপরে নিজেরা কখনোই কোনো রকম ডায়াগনোসিসে যাওয়াই উচিত নয়। একটাই জীবন, আমি সবসময় বলে থাকি অনুষ্ঠানের মধ্যে দিয়ে, জীবন একটাই, এবং ভালোভাবে হেলদি লাইফ লিড করতে আমরা প্রত্যেকেই চাই। কিছু কিছু ভুল ডিসিশন, কিছু রং কনসেপ্ট আমাদের কিন্তু হেলদি লাইফে বাঁচতে দেয় না, সুতরাং আগে রং কনসেপ্টগুলো সাইডে রাখতে হবে। যিনি একজন ফিজিশিয়ান তিনি যেমন ভালোভাবে জানেন আপনার বিষয়, তারা এই বিষয়টা নিয়ে যে দীর্ঘদিন চর্চা করছেন বিভিন্ন রোগ সম্পর্কে, তিনি আপনাকে প্রপার গাইড করতে পারবেন। সেই অনুযায়ী ট্রিটমেন্টটা যদি আর্লি স্টেজে শুরু করা যায় আপনি নিশ্চয়ই কিওর হয়ে উঠবেন। আপনি বা আপনারা যারা ওপারে রয়েছেন প্রত্যেকের জন্য একটাই কথা বলা, সুস্থভাবে বাঁচাটা, এটাই যেন আমাদের মোটো হয়, আমাদের লক্ষ্য হয়। ডক্টর, আমাদের আজকের সময় দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে ডক্টররা যেটা ফোকাস করছেন ফুড হ্যাবিটের উপরে এবং লাইফস্টাইলের উপরে, এটা সাধারণত অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে কতটা কার্যকারী এবং কিভাবে তাদেরকে একটা লাইফস্টাইল মেনটেন করা উচিত? ডেফিনেটলি, কারণ দেখুন যেহেতু ইনফ্লেমেটরি কন্ডিশন, যে কোনো স্পাইসি ফুড অর্থাৎ মানে খুব আমি ডিপ ফ্রাই ফুড, মানে নর্মালি যেটা ধরুন ভাজা বড়া সিঙ্গারা এইগুলো যেটা খাওয়া, এগুলো ইনটেক একদম কমপ্লিটলি বন্ধ করে দেওয়া উচিত এই টাইপের পেশেন্টদের। আর দ্বিতীয় হচ্ছে যে যারা খুব ধূমপান করেন, ধূমপান কিন্তু এটা মানে খুব ব্যাড এফেক্ট পড়ে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস পেশেন্টদের, তাই জন্য যে কোনো ধূমপান করা যাদের হ্যাবিট আছে তাদেরকে আমরা বলি যে এটা পুরোপুরি আর কি কুইট করে দিতে।
বর্তমান সময় কিন্তু রিহ্যাবিলিটেশন এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং আমি বহুবার এখানে অনুষ্ঠান করেছি, বিভিন্ন ডক্টররা এসেছেন রিহ্যাবিলিটেশন নিয়ে কথা বলেছেন। এটা আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে বেসিক্যালি যেহেতু আজকে আমাদের বিষয় যেটা চর্চা করছি আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, যেটা নিয়ে প্রচুর মানুষ বিভিন্ন রকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা যাকে বলে, প্রচুর কষ্ট পাচ্ছেন, ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো এই যে ফিজিক্যাল মেডিসিন এবং তার সঙ্গে রিহ্যাবিলিটেশন, এটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? হ্যাঁ, এবার এই জন্য অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস পেশেন্টদের জন্য ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টরা ওনাদেরকে নর্মাল লাইফে ফিরিয়ে আনতে হেল্প করেন। নর্মাল লাইফ মানে কি? কারণ কি, ধরুন একজন খুব ব্যথায় কষ্ট পাচ্ছে, সে হয়তো তার দৈনন্দিন জীবনে যে কাজগুলো খুব ইজিলি আগে করতে পারতো, ব্যথার কারণে সে আগের মতো করতে পারছে না। তো একজন পিএমআর ফিজিশিয়ান কি করেন? অবভিয়াসলি আমাদের একটা টিম ওয়ার্কের মতো চলে। একজন ফিজিওথেরাপিস্ট টিমে থাকে, একজন অকুপেশনাল থেরাপিস্ট থাকে, আর একজন হচ্ছে আপনার যদি মানে কোনো অর্থোসিস্ট বলি আমরা, যে হচ্ছে যে যদি কোনো এরকম জয়েন্টে ডিফর্মিটি থাকে, কিছু ব্রেস বা এইসব দিয়ে সেটাকে আর কি রোধ করার চেষ্টা করে, বা মানে জিনিসটা যাতে সে ইজিলি করতে পারে ওটা হেল্প করে। তো এই টিম ওয়ার্কের দ্বারা কি হয় যে পেশেন্টের ধরুন আগে একরকম লাইফস্টাইল ছিল, সেই পুরো লাইফস্টাইল মডিফিকেশন করতে আমরা হেল্প করি। ফিজিওথেরাপিস্ট এক্সারসাইজ দেখিয়ে দেয়, অকুপেশনাল থেরাপিস্ট হচ্ছে আপনার ওনার যে অকুপেশন, ধরুন উনি আগে প্রচুর হেঁটে হেঁটে কাজ করতেন, ওনার এখন কিছু অ্যাক্টিভিটি উনি করতে পারবেন না কিছুদিনের জন্য অ্যাটলিস্ট, তো ওনার অকুপেশনটাকে ওইভাবে মডিফাই করা বা ওনার ওয়ার্ক স্টেশনটাকে এমন করে সাজিয়ে দেওয়া যাতে ওনার আগে হয়তো খুব ঝুঁকে ঝুঁকে করতো, তো এখন টেবিলের হাইট বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে ওনার ঝোঁকাটা কমে যায়। এটা একটা এক্সাম্পল দিলাম। তো এরকম ছোট ছোট মডিফিকেশন করে দেওয়া হয় যাতে উনি আগের মানে মেডিসিনের সাথে অ্যালং উইথ লাইফস্টাইল মডিফিকেশন নর্মাল লাইফে ফিরে আসতে পারেন। আরেকটা যেটা এম সেটা হচ্ছে যে ওনার যে এই মানে ডিফর্মিটি যেটা আর কি স্পাইন বেঁকে যাওয়া বা আরো নানান রকম ব্যথায় কষ্ট পাওয়া, সেইগুলোকে যাতে রিভার্স করা যায় সেটাও আমরা চেষ্টা করি। বর্তমানে কিরকম পেশেন্ট আসছে রিহ্যাবিলিটেশনে? কারণ জেনারেলি আমরা জানি রিহ্যাবিলিটেশন মানে কিন্তু একটা লং প্রসিডিওর, এবং ডিপেন্ড করছে সে কতটা কন্ডিশনটা ডিটোরিয়েট করেছে তার উপরে ততদিন তাকে থাকতে হবে। আর যখনই থাকার বিষয় আসে তখন কিন্তু পকেটের দিকেও তাকাতে হয় যে সে কতটা এক্সপেন্স করতে পারবেন, তার সেই কিরকম ক্যাপাসিটি আছে, সেই জায়গাটা থেকে কিরকম খরচ সাপেক্ষ হতে পারে এবং কতদিন সাধারণত লাগতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস আসলে যেহেতু এমনই একটা রোগ যেটাতে হয়তো আমার মানে আনুষঙ্গিক ধরুন অন্য পেশেন্টদের যেমন রিহ্যাবিলিটেশন করতে আমার ব্রেস লাগে বা অনেক মানে এক্সপেন্সিভ জিনিসপত্র লাগে, কিন্তু এটা যেহেতু ধরুন সামান্য আমার ঘরে কিছু মডিফিকেশন করে দেওয়া, মানে গদি বালিশ আসবাবপত্র এইগুলো চেঞ্জ করা, আর কিছু রেগুলার এক্সারসাইজ যেটা ফিজিওথেরাপিস্ট দেখিয়ে দেবে, এইগুলো যদি উনি নিজের মানে ডেইলি রুটিনে ইনকালকেট করতে পারেন, তাই জন্য এইটা খুব একটা কিন্তু খরচ সাপেক্ষ নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আর্লি স্টেজে ডায়াগনোসিসটা হওয়া খুব দরকার, কারণ যত মানে তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন যে ওনার এটা হয়েছে, তো যেহেতু এটা আমি বললাম দীর্ঘমেয়াদী বাতের রোগ, এটাকে মানে যত তাড়াতাড়ি শুরু করা যাবে চিকিৎসাটা ততই আর কি মানে পেশেন্ট ভালোর দিকে তাড়াতাড়ি চলে যাবে। আর অনেকের তো আমি দেখেছি পুরোপুরি ফুললি কিওরও হয়ে যায়, এমন নয় যে মানে এটা রয়ে যাচ্ছে, কিছু কিছু পেশেন্টের পুরো ফুল মানে পুরোপুরি আর কি নর্মাল লাইফস্টাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতরাং আপনাদের জন্য বলা, যারা ওপারে রয়েছেন দর্শক প্রত্যেকে, আপনারা এবং আমরা যারা প্রত্যেকে রয়েছি, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি, শরীর আছে, রোগ ব্যাধি অবশ্যই আসতেই পারে, এবং আজকে যেরকম চারিদিকে এনভায়রনমেন্টাল সিচুয়েশন, সেই সব ক্ষেত্রে আমাদের নিজেদের মানে উচিত সবসময় সচেতন থাকা, নিজেদেরকে কিভাবে সুস্থ রাখবো সেই বিষয়টাকেও ভেবে নেওয়া। তার জন্য আমাদের এই অনুষ্ঠানগুলো করা, প্রত্যেক দিন বিকেল ঠিক 5:30টায় হেল্পলাইনে আমরা থাকি, বিভিন্ন ডিজিজ কন্ডিশন নিয়ে আলোচনা হয়, এবং সেই অনুযায়ী যদি আপনারা যারা রয়েছেন তারা যদি ডক্টরের গাইডলাইন মেনে চলতে পারেন, প্রিভেনশন অনেক ক্ষেত্রেই পসিবল। তবে আর্লি ডায়াগনোসিস, তার জন্য সঠিক সময়ে ফিজিশিয়ানের কাছে পৌঁছে যাওয়া, এই দায়িত্বটা কিন্তু অবশ্যই আপনাদের রইল, আমাদের প্রত্যেকের রইল। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।